বলতে গেলে একটা বিপ্লব এনে দিয়েছে। তো চলুন আজ আমরা ওনার বলা 3টা এমন পাওয়ারফুল লেসন নিয়ে কথা বলি, যা হয়তো টাকা জমানো নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকেই একদম উলটপালট করে দেবে। আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে? বেশি করে আয় করো, খরচটা একটু কমাও, আর যা বাঁচে সেটা জমিয়ে রাখো, তাই না? কিন্তু যদি বলি যে ধনী হওয়ার আসল রাস্তাটা ঠিক এর উল্টো, হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন এই অবাক করা আইডিয়াটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি। কিওসাকির জীবনে কিন্তু দুজন বাবা ছিলেন। একজন হলেন তার নিজের বাবা, যাকে তিনি পুয়ার ড্যাড বলতেন। উনি অনেক পড়াশোনা করেছিলেন, কিন্তু সারা জীবন টাকা পয়সার সমস্যায় ভুগেছেন। আর অন্যদিকে ছিলেন তার বন্ধুর বাবা, মানে রিচ ড্যাড, যিনি একদম অন্যভাবে চিন্তা করতেন। এই দুজনের চিন্তাভাবনার মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ, বুঝলেন? আর এই দুই মাইন্ডসেটের যে লড়াই, সেখান থেকেই কিন্তু আজকের এই অসাধারণ লেসনগুলো বেরিয়ে এসছে। আচ্ছা, তাহলে এবার সরাসরি প্রথম লেসনটায় চলে যাই। আর শুরুতেই বলে রাখি, এটা শুনলে কিন্তু প্রথমে একটু ধাক্কা লাগতে পারে, কারণ আমরা এতদিন যা শিখে এসেছি এটা তার ঠিক উল্টো। রিচ ড্যাডের একটা মূল মন্ত্র ছিল। তিনি বলতেন, এটা কেনার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু আমার ব্যবসার আছে। ব্যাপারটা কি? কিওসাকি একবার দেখলেন যে তার রিচ ড্যাড বিশাল একটা বিচ হাউস কিনে ফেলেছেন, অথচ ব্যক্তিগতভাবে ওনার আয় তখন অত বেশি ছিল না। তো কিওসাকি তো অবাক। জিজ্ঞেস করাতে রিচ ড্যাড ঠিক এই উত্তরটাই দিয়েছিলেন, মানে আসল পয়েন্টটা হলো নিজের জন্য সম্পদ না বানিয়ে ব্যবসার জন্য সম্পদ তৈরি করা। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। রিচ ড্যাডের পরামর্শ ছিল নিজের পার্সোনাল ইনকাম কমাও আর সঠিক জায়গায় খরচ বাড়াও। এখন প্রশ্ন আসতেই পারে, এটা আবার কিভাবে সম্ভব? চলুন বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। দেখুন, একজন চাকরিজীবী সাধারণত কিভাবে চিন্তা করে? আরও খাটতে হবে, বেতন বাড়াতে হবে, তারপর খরচ বাঁচিয়ে কিছু টাকা জমাতে হবে। রিচ ড্যাড একদমই চাইতেন না যে রবার্ট এই মাইন্ডসেটে আটকে যাক। একটা মজার ঘটনা আছে। ছোটবেলায় রবার্ট যখন ওনার কাছে ঘন্টায় 10 সেন্টে কাজ করত, সে বেতন বাড়ানোর কথা বলেছিল। আর জানেন রিচ ড্যাড কি করলেন? উনি সেই বেতনটাই বন্ধ করে দিলেন। কেন? যাতে রবার্ট ওই কর্মচারী বা এমপ্লয়ির মতো চিন্তা করার ধাঁচ থেকে বেরিয়ে আসতে পারে। এ ঠিক উল্টো দিকে একজন ইনভেস্টর বা ব্যবসায়ী কি করেন? তিনি লাভের টাকাটা পকেটে না ভরে সেটা আবার ব্যবসার মধ্যেই লাগিয়ে দেন, ব্যবসাটাকে আরও বড় করার জন্য। সবচেয়ে ভালো উদাহরণ যদি চান, তাহলে অ্যামাজন বা বার্কশায়ার হ্যাথওয়ের মতো কোম্পানিগুলোর কথা ভাবুন। ওরা কিন্তু শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড প্রায় দেয় না, লাভের প্রায় সবটাই আবার বিজনেসে রিইনভেস্ট করে। আর তার ফল, তাদের ব্যবসা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। এখন খরচ বাড়ানো শুনেই কিন্তু ভাবার কারণ নেই যে দামি গাড়ি বা লাক্সারি হলিডের কথা বলা হচ্ছে। একদমই না। রিচ ড্যাডের গতে খরচ করতে হবে এমন জায়গায় যা আপনাকে লম্বা সময় আরও ধনী বানাবে। যেমন ধরুন, নতুন কিছু শেখার জন্য বই কিনলেন বা কোর্স করলেন, কিংবা এমন অ্যাসেটে ইনভেস্ট করলেন যা থেকে ভবিষ্যতে টাকা আসবে, অথবা এমন একজন দক্ষ লোকে কাজে রাখলেন যিনি আপনার সময় বাঁচিয়ে দেবেন। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় লেসনটায়। আমাদের মধ্যে একটা খুব কমন ধারণা আছে যে ইনভেস্টমেন্ট শুরু করতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু কিওসাকির মতে টাকার থেকেও জরুরি আরও 3টে জিনিস আছে। চলুন সেই 3টে আসলে কি সেটা জেনে নিই। এই 3টে হলো অনেকটা একটা স্পেশাল চশমার মতো। এই চশমাটা পড়লেই এমন সব সুযোগ চোখে পড়বে যা অন্যরা হয়তো দেখতেই পাচ্ছে না। আর মজার ব্যাপার হলো, এই সুযোগগুলো কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু দেখার জন্য ওই সঠিক দৃষ্টিটা দরকার। প্রথম ইটা হলো এডুকেশন বা শিক্ষা। আর হ্যাঁ, এটা কিন্তু স্কুল কলেজের ডিগ্রির কথা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞানের কথা। মানে একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট কিভাবে পড়তে হয় সেটা যদি নাই জানা থাকে, তাহলে তো ইনভেস্ট করা আর জুয়া খেলা একই ব্যাপার হয়ে গেল, তাই না? এরপর আসে দ্বিতীয় মানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। শুধু বই পড়ে তো লাভ নেই, তাই না? জ্ঞানটাকে বাস্তবে কাজেও তো লাগাতে হবে। সেই ছোটবেলার গল্পটাই আবার বলি। রিচ ড্যাড কিওসাকিকে ইচ্ছে করে খালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পূরণ করতে দিতেন। উনি ভুল করতেন আর সেই ভুল থেকেই শিখতেন। এটাই আসল পয়েন্ট। ছোট করে শুরু করা, ভুল করা আর সেই ভুল থেকে শেখা। আর সবশেষে তৃতীয় ইটা কি? সেটা হলো এক্সেস ক্যাশ বা বাড়তি টাকা। আর সবচেয়ে মজার বিষয়টা হলো, যদি প্রথম দুটো মানে সঠিক শিক্ষা আর অভিজ্ঞতা কারো কাছে থাকে, তাহলে টাকা নিজে থেকেই তার পেছনে দৌড়াবে। টাকার জন্য তখন আর ছুটতে হবে না। একটা জিনিস জানলে হয়তো অবাক লাগতে পারে। জানেন কি? এই পৃথিবীর 90%-রও বেশি সম্পদ মাত্র 10%-রও কম লোকের হাতে। কিন্তু কেন? এর কারণটা হলো, এই অল্প কিছু লোক শিক্ষা আর অভিজ্ঞতার মাধ্যমে সম্পদ তৈরির আসল খেলাটা বোঝে, আর বাকিরা শুধু একটা চাকরি আর সেটার সুরক্ষার পেছনেই ছুটে চলে। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় এবং শেষ লেসনটায়। আমরা সবাই তো একটা কথা শুনেই বড় হয়েছি, তাই না? যে ইনভেস্টিং ইজ রিস্কি বা বিনিয়োগ করা খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু কিওসাকি এই রিস্ক বা ঝুঁকির পুরো কনসেপ্টটাকেই একদম ঘুরিয়ে দিয়েছেন। চলুন দেখি কিভাবে। একটু ভেবে বলুন তো, এই যে আমরা রিস্কের কথা বলি, এই রিস্কটা আসলে আসে কোথা থেকে?
এটা কি শেয়ার বাজার থেকে আসে, নাকি রিয়েল এস্টেট থেকে, নাকি এর আসল কারণটা সম্পূর্ণ অন্য কিছু? আসল কথাটা হলো, ঝুঁকিটা কিন্তু বিনিয়োগের মধ্যে থাকে না। ঝুঁকিটা আসে যখন কেউ না জেনে না বুঝে কিছু একটা করতে যায়। তার মানে অজ্ঞতাই হলো সবচেয়ে বড় রিস্ক। ব্যাপারটা বোঝার জন্য দুটো মাইন্ডসেটের তুলনা করা যাক। একদিকে আছে আউটসাইড ইনভেস্টর বা বাইরের বিনিয়োগকারী, বাজার একটু পড়লেই সে ভয় পেয়ে লোকসান করে শেয়ার বেচে দেয়। আর অন্যদিকে আছে ইনসাইড ইনভেস্টর বা ভেতরের লোক, যেমন ধরুন কোনো কোম্পানির মালিক। তিনি তো তার ব্যবসার ভেতরের খবর সব জানেন, তাই বাজার পড়লে উনি ভয় পান না, বরং ভাবেন এটাই তো কম দামে আরও শেয়ার কেনার সুযোগ। ভাবুন তো, মুকেশ আম্বানি কি তার কোম্পানির শেয়ার বাজার একটু খারাপ হলে বিক্রি করে দেবেন? কখনোই না। তাহলে সমাধানটা কি? খুব সহজ। নিজেকে একজন ইনসাইড ইনভেস্টর বানাতে হবে। এর জন্য দুটো রাস্তা আছে। এক, নিজের বিজনেসে ইনভেস্ট করা, যেখানে সবটা নিজের নিয়ন্ত্রণে। অথবা দুই, যদি অন্য কোথাও ইনভেস্ট করতেই হয়, তাহলে সেই বিষয়টা নিয়ে এত পড়াশোনা আর রিসার্চ করতে হবে যাতে একজন ভেতরের লোকের মতোই সবটা জানা থাকে। আর আজকের এই পুরো আলোচনার সারমর্মটা কিন্তু লুকিয়ে আছে বিশ্বের আরেকজন সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেটের একটা কথায়। উনি বলেন, সবচেয়ে ভালো বিনিয়োগ হলো নিজের উপর করা বিনিয়োগ। আসলে সবচেয়ে বড় আসেট তো আমরা নিজেরাই। নিজের জ্ঞান আর দক্ষতার উপর যে ইনভেস্টমেন্ট করা হয়, তার থেকে বড় রিটার্ন আর কিছুতেই পাওয়া সম্ভব না। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ফিনান্সিয়াল এডুকেশনের জন্য আজই কি একটা ছোট স্টেপ নেওয়া যায়? সেটা হতে পারে একটা ভালো বই পড়া, কোনো অনলাইন কোর্স করা, বা নিদেন পক্ষে এই বিষয়গুলো নিয়ে আরও একটু গভীরভাবে চিন্তা করা।